ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা এবছর দেবে, তোমাদের প্রস্তুতি কথা মাথায় রেখে আমরা রেগুলার প্র্যাকটিস সেট নিয়ে আসছি। আজকে আমরা 7 নম্বর প্র্যাকটিস সেটটি এখানে আলোচনা করব। চলো প্রথমে কোশ্চেন কি আছে দেখা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, এ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? এ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রমিলা থাপারের লেখা। রমিলা থাপার 1990 সালে এই গ্রন্থটি কমপ্লিট করেন। এছাড়াও এই সম্পর্কিত আরও কিছু বই আছে, যেমন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এটা কিন্তু লিখেন জেমস মিল। অ্যান অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা লিখেন আর.সি. মজুমদার, এইচ.সি. রায়চৌধুরী এবং কালীঙ্কর দত্ত, তিনজন একসঙ্গে লিখেন। আর দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা লিখেন আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার। ঠিক আছে, তাহলে হিস্ট্রি অফ ইন্ডিয়া শুধুমাত্র এ হিস্ট্রি অফ ইন্ডিয়া যদি বলা থাকে তাহলে সেখানে করবে রমিলা থাপার। যদি দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া বলে তাহলে আর.সি. মজুমদার। ঠিক আছে, আর যদি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া পড়ে তাহলে জেমস মিল। ঠিক আছে, অ্যান্ড অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া যদি পড়ে তাহলে আর.সি. মজুমদার, এইচ.সি. রায়চৌধুরী এবং কালীঙ্কর দত্ত। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখি। কোন পত্রিকাতে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জীবনী পত্রিকা। 1905 সালের 6 জুলাই এই পত্রিকাতে বয়কটের ডাক দেওয়া হয়। স্বদেশীয় বয়কটের কথা এখানে বলা হয়েছে। এই পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। এই সময় ভাইসরয় কে ছিলেন? 1905 যখন বাংলা বিভাজন হয় সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। ঠিক আছে, এটা পরীক্ষাতে আসে। 3 নম্বর প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বিচার বিভাগীয় পর্যালোচনা ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য? এটা সবচাইতে প্রথম বেশি চর্চিত হয় কেশবানন্দ ভারতী মামলাতে 1973 সালে। 1973 কেশবানন্দ ভারত মামলাতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে একটি সাংবিধানিক সংশোধন ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোকে সংশোধন করতে পারে না। সংবিধান শোষণ করে মৌলিক কাঠামোকে চেঞ্জ করা যায় না, এই কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? লাক্ষাদ্বীপ ভারতের আরব সাগরে অবস্থিত। ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। এটি 32 বর্গ কিমি আয়তনের এবং 36টি দ্বীপ নিয়ে গঠিত। এটি কেরালার কোচি থেকে 220 থেকে 440 কিলোমিটার দূরে অবস্থিত। এটা সঠিক উত্তর, আরব সাগর। 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে 2024 সালে নরওয়ে চেস টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনাস কার্লসেন। তিনি 12তম সংস্করণে 7 জুন এটা সমাপ্ত হয়, এখানে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং তিনি ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও এই নরওয়েতে যে মহিলা চ্যাম্পিয়ন হয়েছেন তার নাম হচ্ছে জু ওয়েনজুন। এই নামটা মনে রাখবে কিন্তু, জু ওয়েনজুন, তিনি হচ্ছে মহিলাদের যিনি চ্যাম্পিয়ন হয়েছেন। 6 নম্বর প্রশ্ন, জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কার ছিল? জয় জওয়ান জয় কিষাণ খুবই পরীক্ষাতে আসে। এটি লাল বাহাদুর শাস্ত্রী। কৃষক এবং যে আমাদের জওয়ান তাদের গুরুত্বের কথা মাথায় রেখে তিনি এই স্লোগানটি দিয়েছিলেন। 7 নম্বর, মানবদেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি কোনটি? মানবদেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি হচ্ছে পিটুইটারি। পিটুইটারিকে প্রধান গ্রন্থি বলা হয়। কেন বলা হয়? কারণ সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি কার্যকলাপটি এই পিটুইটারি গ্রন্থি থেকে নিয়ন্ত্রিত হয়। 8 নম্বর প্রশ্ন কি দেখি, কে এ নেশন ইন দ্য মেকিং বইটি লিখেছিলেন? এ নেশন ইন দ্য মেকিং বইটি লিখেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতীয় জাতীয় আন্দোলনের একজন মধ্যপন্থী নেতা ছিলেন। তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন 1876 সালে। তাকে ইংরেজ যে সিভিলিয়ানরা ভারতে বাস করতেন বা ইংল্যান্ডে বাস করতেন তারা স্যারেন্ডার নট আখ্যা দেন। এছাড়াও তাকে রাষ্ট্রগুরু বা বাংলার মুকুটহীন রাজাও বলা হয়। এগুলো পরীক্ষাতে পড়ে, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়, কোন ভারতীয়কে ইংরেজরা সারেন্ডার নট আখ্যা দিয়েছিলেন, তাহলে সেক্ষেত্রেও হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 9 নম্বর প্রশ্ন, শিক্ষা কোন তালিকাভুক্ত? শিক্ষা এখানে যৌথ তালিকাভুক্ত। সপ্তম তফসিলে অধীনে যেটি শিক্ষা বিষয়টি আছে, মোট তফসিল আছে 12টি, তার মধ্যে সপ্তম তফসিলে আছে শিক্ষা বিষয়টি। 10 নম্বর, সম্প্রতি প্রয়াত সি.আর. রাও কত সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন? সি.আর. রাও পদ্মভূষণ সম্মানে, আচ্ছা তোমাদের একটু জানিয়ে রাখি, আমি এই সমস্ত সেটটি পুরো সেটটি এচিভার্স থেকে নিয়েছি এবং এচিভার্সের যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো প্রায় 8 থেকে 9টা প্রশ্ন উত্তর ভুল দেওয়া আছে। তাই তোমরা প্রশ্ন এচিভার্স থেকে নিলেও উত্তরটা এচিভার্স থেকে নিবে না। উত্তরটা আমি যদি পারি আমি প্রতিটা ভিডিও তোমাদের সেটগুলো দিয়ে দেবো, আর যদি নাও পারি তোমরা একটু গুগল করে সঠিক উত্তরগুলো জেনে নেবে। শুধুমাত্র বাংলা বইগুলো এখন এমন হয়ে গিয়েছে, প্রশ্ন তো দিচ্ছে ঠিকই কিন্তু উত্তর বা ব্যাখ্যা কোনোটাই সঠিকভাবে দেওয়া নেই। শুধু এচিভার্স বলে নয়, ম্যাক্সিমাম বাংলা বই আমি পড়েছি, আমি জানি কোনো বইয়েই সঠিক উত্তর দেওয়া নেই। আর আমার ইউটিউব চ্যানেলের খোলার এইটা একটা উদ্দেশ্য ছিল যে আমি সঠিক উত্তর দিয়ে তোমাদের সঠিক পথে নিয়ে যাব। আশা করি আমার চ্যানেলটাতে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সি.আর. রাও কে ছিলেন? একজন ভারতীয় আমেরিকান
গণিতবিদ এবং স্ট্যাটিস্টিয়ান, সংখ্যাতত্ত্ববিদ। তিনি সদ্য মারা গিয়েছেন 22 আগস্ট 2023-এ। তার বয়স হয়েছিল 102 বছর। তিনি যেসব পুরস্কারগুলো পেয়েছেন সেগুলো হচ্ছে পদ্মভূষণ। পদ্মভূষণ পেয়েছেন 1968 সালে। এখানে পদ্মভূষণের কথাই বলা হয়েছে, তো সঠিক উত্তর এটা হবে 1968 সালে। এছাড়াও পদ্মবিভূষণ পেয়েছেন 2001 সালে। শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড পেয়েছেন 1963 সালে এবং ইন্ডিয়া সায়েন্স অ্যাওয়ার্ড 2009 সালে পেয়েছেন। এছাড়াও ন্যাশনাল মেডেল অফ সায়েন্স 2002 সালে পেয়েছেন। এছাড়া আমেরিকাতে তিনি ইন্টারন্যাশনাল প্রাইজ ইন স্ট্যাটিস্টিক্স অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিষয়ে তিনি ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছেন, যেটাকে নোবেল প্রাইজের সমতুল্য বলা হয়। এটা তিনি 2023 সালে পেয়েছেন। এতগুলো পুরস্কার তিনি পেয়েছেন। কল্যাণপুরী রাধাকৃষ্ণ রাও ইনার ফুল নাম। ঠিক আছে, চলো 11 নম্বর প্রশ্ন কিছু দেখি। মহানদী পতিত হয়েছে। মহানদী কোথায় পতিত হয়েছে? এখানে অপশনগুলো হয়ে যাবে বঙ্গোপসাগরে মহানদী পতিত হয়েছে। মহানদীটা কোথায় উৎপত্তি হয়েছে? ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণাংশে সিয়াওয়া মালভূমি থেকে। এখান থেকে তোমরা একটু লক্ষ্য করতে পারো, ছত্তিশগড়ের এখান থেকে উৎপন্ন হয়েছে। উৎপন্নে সিয়াওয়া মালভূমি উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ এবং ওড়িশা রাজ্যের মধ্য দিয়ে আস্তে আস্তে উপদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ঠিক আছে, এই নদীর তৈরি হয়েছে উড়িষ্যা রাজ্যে হীরাকুদ বাঁধ তৈরি হয়েছে। ঠিক আছে, এই নদীর উপরে যেটা বৃহত্তম বাঁধ। 12 নম্বর, মানব শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়? মানব শরীরের ইউরিয়াটা কিন্তু তৈরি হয় বৃক্কে নয়, এটা হয় যকৃতে। যকৃতে ইউরিয়া তৈরি হয় এবং ইউরিয়াটা তৈরি হওয়ার পর কিডনিতে চলে আসে অর্থাৎ বৃক্কে চলে আসে এবং বৃক্কের দ্বারা মূত্র হিসেবে নিঃসৃত হয়। ঠিক আছে, যকৃৎ হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ। যকৃৎ এটা পরীক্ষাতে পড়ে, তোমাদের পরীক্ষাতে এসেছে এবং এটি শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন অ্যামাইনো অ্যাসিডে বিভাগ করে এই যকৃৎ। কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য নিচের কোনটি গঠন করা হয়? কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য গঠন করা হয় অর্থ কমিশন। এই অর্থ কমিশন কিন্তু একটা সাংবিধানিক সংস্থা। এটি সংবিধানের 280 নম্বর ধারাতে আছে। রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন। এখন বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান, তিনি হচ্ছেন ডক্টর অরবিন্দ পানাগড়িয়া। ঠিক আছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ কবে হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ হয় 1935 সালে, 1949 সালে। রিজার্ভ ব্যাংক অ্যাক্ট 1934 অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় 1935 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। তারপরে ব্রিটিশ রাজের সময় ব্রিটিশরা নানা রকম আর্থিক সংকটের মুখোমুখি হয় এবং সেটি মোকাবিলা করার জন্য 1935-এ তারা এই রিজার্ভ ব্যাংক স্থাপন করেন। পরবর্তীকালে যখন ভারত স্বাধীন হয় 1947-এ, তারপরে পাকিস্তান এবং ভারত দুটোরই রিজার্ভ ব্যাংকের কাজ ভারত নিজে করত এবং 1949 সালে পাকিস্তান নিজস্ব ব্যাংক গঠন করে নেয় এবং ভারত রাষ্ট্রায়ত্তকরণ করে নেয় নিজের। ঠিক আছে, এবং যেটা সম্পূর্ণভাবে সরকারের নিজস্ব নিয়ন্ত্রণে চলে আসে। আগে ব্রিটিশ রাজার আন্ডারে ছিল স্বাধীনের আগে, এখন বর্তমানে ভারত সরকার সম্পূর্ণ নিজস্ব নিয়ন্ত্রণে রেখেছে। রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় প্রথমে কলকাতায় স্থাপন করা হয়েছিল, পরবর্তীকালে 1937 সালে তা বোম্বাইতে স্থানান্তরিত করা হয় এবং বর্তমানে মুম্বাইতে এর প্রধান কার্যালয়। বর্তমানে যিনি গভর্নর আছেন তিনি 25তম গভর্নর এবং তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস। 15 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত ব্লুমবার্গ ভিজিওনারিজ ইন্ডেক্স 2024 অনুযায়ী এশিয়ার ধনী ব্যক্তি কে? এশিয়ার ধনী ব্যক্তি হচ্ছে এই ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে গৌতম আদানি। কিন্তু 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ার ধনী ব্যক্তি যেটা ফোর্বসের বিচারে সেটা হচ্ছে মুকেশ আম্বানি। এটা পাল্টাপাল্টি হতে থাকে, এটা কোনো ফিক্সড নয়। 16 নম্বর, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট কবে স্থাপিত হয়েছে? জিম করবেট স্থাপিত হয়েছে 1936 সালে। জিম করবেট ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, এটি উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলায় অবস্থিত। বিখ্যাত কি কারণে? ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের কারণে বিখ্যাত। ভারতের সর্বাধিক খনিজ তেলের উৎপাদক রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক খনিজ তেল উৎপাদন করা হয়, এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে রাজস্থান। রাজস্থানে সবচেয়ে বেশি খনিজ তেল উৎপাদন করা হয়। কিন্তু অঞ্চল যদি বলা হয় তাহলে কি হবে? আরব সাগরের যে দরিয়া অঞ্চল, যেটা বোম্বে হাই অঞ্চল, সেটা হবে অঞ্চল ভিত্তিক। বোম্বে হাইয়ে সাগর সম্রাট এবং সাগর বিকাশ নামে তৈল খুব খননকারী দুটো ভাসমান প্ল্যাটফর্ম আছে, এগুলোর মাধ্যমে তৈল উৎপাদন করা হয়। ঠিক আছে, আর আসামের ডিগবয় হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো তৈলখনি। এটা পরীক্ষাতে আসে, সবচেয়ে পুরনো তৈলখনি কোনটি? আসামের ডিগবয়। এছাড়া বিশ্বে সবচেয়ে খনিজ তেল উৎপাদন হয় যুক্তরাষ্ট্রে, অর্থাৎ আমেরিকায় সবচেয়ে বেশি হয়, তারপর রাশিয়া, তারপর সৌদি আরব, কানাডা, ইরাক, এগুলো পরপর আছে। 18 নম্বর, তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন? তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন প্রথম রাজরাজ। এই বৃহদেশ্বর মন্দিরকে আবার পেরুহুদাইয়ার কোভিল নামেও এটাকে
কোভিড নামে এটা পরিচিত। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? তাঞ্জাভুরে। তাঞ্জাভুর কোথায়? তামিলনাড়ু আছে, তামিলনাড়ুতে তাঞ্জাভুরটা অবস্থিত। ভারতের কাবেরী নদীর দক্ষিণ তীরে এই তাঞ্জাভুর অবস্থিত। এখানে প্রথম রাজরাজা চোল এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং এই মন্দিরটি ইউনেস্কো হেরিটেজ সাইটের একটা অংশ। ঠিক আছে। 19 নম্বর, প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি? প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর। এটা ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 1831 সালে এটি সাপ্তাহিক পত্রিকার রূপে তিনি শুরু করেছিলেন, কিন্তু 1839 সালে এটি দৈনিকে পরিণত হয়েছিল। এটি ছিল প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র। 20 নম্বর, সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 99তম সদস্য দেশ হিসেবে নিযুক্ত হলো? এটা আমি আগেও একবার বলেছি, তাও বলি, এটা হচ্ছে স্পেন। সঠিক উত্তর। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কি এ সম্পর্কে ব্যাখ্যা আমি আগে দিয়েছি। 21 নম্বর, এন্নোর বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? এন্নোর বন্দরটি তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুতে দুটো বন্দর আছে, একটা চেন্নাই আর এন্নোর। চেন্নাই সবচেয়ে বড় এবং এন্নোরটা তারপরে দ্বিতীয় বৃহত্তম। ঠিক আছে, এটাকে আবার কামারাজার পোর্ট লিমিটেড বলা হয়। চেন্নাই থেকে 24 কিলোমিটার উত্তরে এটা ও করমণ্ডল উপকূলটিতে অবস্থিত। ঠিক আছে। 22, কণিকাবাহী রক্তকে কি বলে? কণিকাবাহী রক্তকে বলা হয় রক্তরস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা, রক্ত সাধারণত দুভাগে বিভক্ত, একটা রক্তরস এবং একটা হচ্ছে রক্ত কণিকা। ঠিক আছে, রক্তরস এবং রক্তকণিকা দুটো ভাগ। রক্তরস আছে 55% এবং রক্তকণিকা আছে 45%। রক্তরস বা প্লাজমা এটা আলাদা ভাগ। রক্তকণিকা তিনটে আছে, তোমরা জানো। একটা হচ্ছে রেড ব্লাড সেলস বা লোহিত কণিকা, হোয়াইট ব্লাড সেলস বা শ্বেতকণিকা, একটা প্লেটলেটস বা অনুচক্রিকা। রেড ব্লাড সেলস আছে 41% আর 4% আছে শ্বেতকণিকা। 45 হয়ে গেছে। এটা সামান্য পরিমাণে অনুচক্রিয়া কিছু থাকে, 0.01%। ঠিক আছে। রক্তরসের কাজ কি? রক্তরসের কাজ হচ্ছে পুষ্টি, হরমোন এবং প্রোটিনকে শরীরের প্রয়োজনীয় অংশে নিয়ে যাওয়া, এটা হচ্ছে রক্তরসের কাজ। আর রক্তকণিকার কাজগুলো কি কি? রেড ব্লাড সেলের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে পরিবহন হয়। শ্বেতকণিকার মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং প্লেটলেটসের মাধ্যমে রক্তের তঞ্চন ঘটে। অর্থাৎ কোনো জায়গায় কেটে গেলে সেটা জমাট বাঁধে। ঠিক আছে। 23 নম্বর কি আছে দেখি। মোটর নার্ভ কোথায় স্নায়ু উত্তেজনা বহন করে নিয়ে যায়? মোটর নার্ভ আমাদের পেশিতে স্নায়ু উত্তেজনাটা নিয়ে যায়। আচ্ছা, মোটর নিউরন মস্তিষ্ক এবং মেরুদণ্ডের কোষ, যেটা আমাদের কী করতে সাহায্য করে? নাড়াচাড়া করতে, কথা বলতে, গিলতে, শ্বাস নিতে, এবং মস্তিষ্ক থেকে এই কাজগুলি সম্পাদন করে পেশিগুলিতে আদেশ প্রেরণ করে। কোথায় আদেশ প্রেরণ করে? পেশিগুলিতে। 24 নম্বর হচ্ছে প্রকৃতিজাত রবার কোন যৌগের পলিমার? প্রকৃতিজাত রবার হচ্ছে আইসোপ্রিন যৌগের পলিমার। 25 নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে ন্যাশনাল ডিফেন্স একাডেমি কমান্ডার হিসেবে নিযুক্ত করেন? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কমান্ডার হিসেবে নিযুক্ত হলেন গুরুচরণ সিং। ঠিক আছে। আজকে 25টি প্রশ্ন ছিল, সমস্ত প্রশ্নগুলো এইচইউএস থেকে নেওয়া। এখান থেকে আমি কোনো বাইরে থেকে প্রশ্ন নিইনি। উত্তরগুলো আমি নানা দিক থেকে কালেক্ট করেছি এবং উত্তরগুলো এইচইউএসে ভুল আছে। আমি বারবার বলছি, কেউ এইচইউএসের উত্তর কালেক্ট করবে না। আমি যতগুলো উত্তর দিয়েছি আমার জ্ঞানত আমি একটাও ভুল উত্তর দিইনি, এটা আমি তোমাদের আশ্বস্ত করতে পারি। আমি তোমাদের রেগুলার ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা 7 নম্বর প্র্যাকটিস সেটটা শেষ করলাম। এর পরবর্তীকালে আস্তে আস্তে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসবো। যতদিন পরীক্ষা তোমাদের আসছে, শেষ হচ্ছে মেন এক্সাম, ততদিন আমরা এই প্র্যাকটিস সেট চালিয়ে যাব। আমাদের চ্যানেলের সাথে লেগে থাকো, আশা করি তোমরা সহজে উপকৃত হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে পর্যন্তই। থ্যাংক ইউ।